উনি বলে থাকেন ওনার প্রকাশ্যে ছাত্র সমাজের কাছে ক্ষমা চাওয়া উচিত। উনি শিক্ষামন্ত্রী কোথা থেকে হয়েছেন? জুলাই সংগ্রাম না হইলে, ছাত্ররা জীবন না দিলে উনি কি আজকে শিক্ষামন্ত্রী থাকতেন? একটা ছাত্রের গায়ে যেন হাত তোলানো, প্রয়োজনে পুলিশ ধৈর্যের চরম পরাকাষ্ঠা দেখাবে, কিন্তু কোনো ছাত্রের গায়ে, ছাত্রীর গায়ে যেন আঙ্গুল তোলানো হয়, হাত তোলানো হয়, লাঠি চার্জ যেন করানো হয়। বন্ধুগণ, প্রিয় নগরবাসী, আপনারা দেখেছেন গত 2 দিন ঢাকা শহরে বৃষ্টিপাতে যে ব্যাপক জলাবদ্ধতার তৈরি হয়েছিল, অনেক বাসা বাড়িতে পানি উঠে গিয়েছিল, যাদের ঘরে চুলা জ্বালানোর যে অ্যারেঞ্জমেন্ট এটা করা সম্ভব হয়নি, রান্নাবান্না করা সম্ভব হয়নি। আবার অনেক দোকানপাটেও পানি উঠে গিয়ে অনেকেরই তাদের আসবাবপত্র, মাল সব নষ্ট হয়েছে। আমরা অতি বিস্ময়ের সাথে লক্ষ্য করলাম এইসব বিষয়ে জনগণ যখন হাহাকার করছে, তখন সরকারি মহল থেকে তাদের পাশে দাঁড়াবার আমরা তেমন কোনো কিছু লক্ষ্য করি নাই। সিটি প্রশাসককে একবার সামান্য পানিতে উনি পা চুবাইয়া তারপরে গাড়িতে উঠে চলে গেছেন। আমাদের জানার দরকার আছে ড্রেনেজ মাস্টার প্ল্যানটা আছে কিনা এবং সেটা কত সাল নাগাদ বাস্তবায়ন হইতে পারে। এই দেশবাসী, নগরবাসী জানলে বাকি সময়টা আমরা দোয়া দুরুদ পড়িয়া অন্তত বিপদ আপদ যাতে কম আসে আল্লাহর কাছে একটু মোনাজাত বাড়াইয়ে দিতে পারবো। এছাড়া তো আমরা অসহায়। দেশে সরকার আছে, প্রশাসন আছে, প্রশাসক আছে, এগুলো কি খুব বড় মাপের কোনো কাজ? এই যে মে জুন মাস গেল, আপনারা কোথায় কেতা বালিশ দিয়ে ঘুমাইছিলেন? এই সময় কি শীতকাল ছিল? ওটা তো গরমকাল ছিল। কেতা বালিশ দিয়ে ঘুমানোর দরকার ছিল না তো? পরিচ্ছন্নতা কর্মীদেরকে নামাইতেন, নিজের দলীয় নেতা কর্মীদের নামাইতেন, আমাদেরকে বলতেন। আমরা তো রাষ্ট্রকে কারো কাছে একা ইজারা দেই নাই, আমরা এই দেশের নাগরিক। আমরা আমাদের শহর পরিচ্ছন্ন রাখবো, এটা ইবাদত মনে করি। ডাক দিতেন সবাই মিলে, নালা নর্দমাগুলো পরিষ্কার করে দিলে, ড্রেনেজগুলো পরিষ্কার করে দিলে এই 2 দিনের বৃষ্টিতে তার ঘর বাড়ি ডুবে যাওয়ার কথা না। আমরা যেটা করছি মানব সেবা, এটা গত 10-12 বছর থেকেই ঢাকা সিটিতে চিকিৎসা সেবা, আমরা ফ্রি মেডিকেল ক্যাম্প করছি, ফ্রি ঔষধ দিচ্ছি, ছানি পড়া রোগীদের চোখের অপারেশন করে দিচ্ছি, খতনা করে দিচ্ছি, আমরা ডিজিটাল হেলথ কার্ড দিচ্ছি, অ্যাম্বুলেন্স সার্ভিস দিচ্ছি, আমরা ব্লাড সার্ভিস দিচ্ছি, আমরা বিভিন্ন জায়গায় মেডিকেল সেন্টার গড়ে তুলেছি, আমরা বাসায় বাসায় গিয়ে স্যাম্পল কালেকশন করে ল্যাবরেটরিতে টেস্ট করে বাসায় পৌঁছে দিচ্ছি, আমরা ক্যানোলা, তারপরে স্যালাইন পুশ করা, ইঞ্জেকশন পুশ করা, এই জাতীয় যে কাজগুলো, এরপরে ফিজিওথেরাপি বাসায় গিয়ে দিয়ে মানুষের পাশে দাঁড়াবার আমরা চেষ্টা করছি। আমাদের নগরের প্রত্যেকটা মানুষ আমাদের সম্পদ। এই নগরের প্রত্যেক আমরা একটা ফ্যামিলির মানুষ। অতএব আমরা চেষ্টা করছি আমাদের নাগরিকদের পাশে থেকে মানবতার জয়গান গাওয়ার আমরা চেষ্টা করতেছি। নির্বাচন আসলে আমরা নির্বাচনী বক্তব্য নিয়ে জনগণের কাছে যাব। এর বাইরেও আমাদের কিছু মানব সেবামূলক কাজ আছে, এসি, ফ্রিজ, মাইক্রোওভেন, তারপরে কম্পিউটার, লিফট সহ এই জাতীয় যেসব কাজ আছে, হোম অ্যাপ্লায়েন্সের যেসব কাজ আছে, এগুলো মানুষকে আমরা সার্ভিস দিচ্ছি। জামাত একটা মানব প্রেমিক, মানবতার কল্যাণকামী একটা রাজনৈতিক দল। তার রাজনীতি যদি আপনি ধরেন 10%, তাহলে 90% হলো মানব সেবা, এবং এগুলো আমরা মিডিয়া দেই না, কারণ এগুলো করি আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য। তো সেই জন্য আমি যাচ্ছি এবং মানুষ বিপুল সাড়া দিচ্ছে, মানুষের কাছে যাচ্ছি, কথা বলছি, আমার সেবাগুলোর কথা বলছি, মানুষ জানতে চাচ্ছে এবং সেবাগুলো নিচ্ছে। উনি বলে থাকেন ওনার প্রকাশ্যে ছাত্র সমাজের কাছে ক্ষমা চাওয়া উচিত, জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত। যদি উনি বলে থাকেন, এটা বলতে পারেন না তিনি। আমাদের ছাত্র, আমাদের আগামী দিনের ভবিষ্যতের প্রতি তিনি এভাবে টিজ করবেন। যারা জুলাই যোদ্ধা, যারা এই দেশ এনে দিয়েছে, উনি শিক্ষামন্ত্রী কোথা থেকে হয়েছেন? জুলাই সংগ্রাম না হইলে, ছাত্ররা জীবন না দিলে উনি কি আজকে শিক্ষামন্ত্রী থাকতেন? আজকে এমন সব প্রশ্ন করা হয়েছে তাদের বইয়ের বাইরে গিয়ে। এত কেন ছাত্রদের প্রতি আপনাদের এত খারাপ ব্যবহার কেন করবেন? আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে কেন হতাশার মধ্যে ফেলে দিবেন? তাদেরকে পড়ালেখার প্রতি আপনারা হতাশা তৈরি করছেন। এই ধরনের কাজ তো অতীতে হয়নি। আমরা এই ধরনের বদ স্বভাব থেকে সরকারের সব মহলকে বেরিয়ে আসার জন্য আহ্বান জানাবো, এবং ছাত্র সমাজের উপরে যেন কোনো লাঠি চার্জ না হয়। তথাকথিত দলীয় হেলমেট বাহিনী, দাকিরিজ বাহিনীকে যেন ছাত্র সমাজের বিরুদ্ধে লেলিয়ে না দেওয়া হয়। একটা ছাত্রের গায়ে যেন হাত তোলানো, প্রয়োজনে পুলিশ ধৈর্যের চরম পরাকাষ্ঠা দেখাবে, কিন্তু কোনো ছাত্রের গায়ে, ছাত্রীর গায়ে যেন আঙ্গুল তোলানো হয়, হাত তোলানো হয়, লাঠি চার্জ যেন করানো হয়। এর পরিণতি কিন্তু খুবই খারাপ হয়।
এই জন্য আমরা সরকারকে বলবো, স্থানীয় নির্বাচনের চিন্তা আপনারা করতেছেন, ঢাকা 2 সিটির মেয়াদ বহু আগে উত্তীর্ণ হয়েছে। আপনারা দয়া করে এখানে আগে নির্বাচন দেন, এখান থেকে শুরু করেন টেস্ট টার্মিনাল, এরপরে গ্রামে যাবেন। ইউনিয়ন চেয়ারম্যানদের সময় এখনো আছে, তাদের মেয়াদ এখনো আছে, ওগুলোতে আগে না গিয়ে ঢাকা সিটি 2টার নির্বাচন দেন। নির্বাচিত দায়িত্বশীল, সৎ এবং মানবপ্রেমিক যারা যারা মানব সেবাকে ইবাদত মনে করে, তারা যদি দায়িত্ব পায়, তাহলে এই ড্রেনেজ সমস্যা, এই যে যানজট সমস্যা, এই যে আবাসন সমস্যা, এই যে বায়ু দূষণ, পানি দূষণ, শব্দ দূষণ, এই যে আপনার জলাবদ্ধতা, এইসব কোনো কিছুই 1.5-2 বছরের বেশি সময় লাগবে না। এর মধ্যে এগুলো সব সমাধান করে ঢাকা শহরকে পৃথিবীর অন্যতম উন্নত একটি শহর হিসাবে, নগর হিসাবে এটাকে প্রতিষ্ঠিত করা সম্ভব হবে। আমরা নগরবাসীকে বলবো যে আপনারা ধৈর্য ধরুন, আর আপনারাও আওয়াজ তুলুন সবাই মিলে, যে আমরা এই ব্যর্থ, দুর্নীতিগ্রস্ত প্রশাসন আমরা চাই না। আমরা নতুন নির্বাচন চাই, এবং আমরা সরকারের কাছে জানতে চাই যে তাদের প্ল্যানগুলো কি, তারা একটু প্রেস কনফারেন্স করে জানাক কোনটা কতদিনের ভিতরে করবে, তাদের প্ল্যানটা কি, এটা আমাদের জানার অধিকার আছে নাগরিক। আমরা হোল্ডিং ট্যাক্স দেই, আমরা সরকারকে কর দেই, এটা আমাদেরকে তারা কোনো অ্যাকশন করবে বিষয়টা তা নয়। আমাদের নাগরিকদের জানার অধিকার আছে তারা কি কাজ করতেছেন। এই জন্য আমি আজকে নগরবাসীকে বলবো যে আপনারা ধৈর্য, সহনশীলতার সাথে, সবরের সাথে আপনারা আল্লাহর সাহায্য চান। আমরা আপনাদের পাশে আছি জামাত ইসলামী। আজকে এখানে আমি এসেছি, গত 2 দিন থেকে আমি মাঠে আছি, আপনারা দেখেছেন। গত 2 দিনে আমি প্রায় 10,000-এর উপরে ফুড প্যাকেট বিতরণ করেছি। আজকে এখানে এসেছি, আমার সাথে আমাদের এই আসনের এমপি প্রার্থী ছিলেন এবং বিপুল ভোট পেয়েছেন জনগণের ভাষায়, জনগণেরই তিনি এমপি। তাকে সেখানে পরিকল্পিতভাবে যেভাবে এমপি হওয়া থেকে দূরে রাখা হয়েছে, আমাদের ডাক্তার খালেদুজ্জামান আছেন, আমাদের এই অঞ্চলের সেক্রেটারি, ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, এবং আমাদের মহানগরী অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জননেতা ইয়াসিন আরাফাত আছেন। আমার ডানে সাইফুল ইসলাম সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী, এবং এই ওয়ার্ডের জামাতের কাউন্সিলর ক্যান্ডিডেট, 19 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ক্যান্ডিডেট তিনি আছেন। আমাদের এই থানা আমির আজাদ ভাই আছেন, এবং আরও নেতৃবৃন্দ আছেন। আপনারা এসেছেন, আপনাদেরকে আমাদের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। দোয়া করবেন, আপনারা এই সিটির নাগরিক, আমরা সবাই মিলে যেন এটাকে একটা উন্নত সিটি হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে যেন আমরা সবাই দায়িত্ববান হই, সবাই ভূমিকা পালন করি, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে, সিটিবাসীকে ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলা করার আহ্বান জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।